আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। রসায়নের যে অধ্যায়গুলোতে তুমি বিশেষজ্ঞ হলে সকল সমস্যার সমাধান করতে পারবা, অন্যান্য অধ্যায়গুলো একদম পানির মতো সহজ হয়ে যাবে। তার মধ্যে একটা অধ্যায় হলো মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এই অধ্যায়টাতে যখন তুমি মৌলের পর্যাবৃত্তিক ধর্মগুলো শিখবা, পর্যায় সারণীর মৌলগুলোর প্রত্যেকটি কে কোথায় অবস্থিত এবং তার অবস্থানের কারণে তার ধর্মে কী কী চেঞ্জ হয়, সে কী কী ধরনের যৌগ গঠন করতে পারে, কী কী ধরনের যৌগ গঠন করতে পারে না, তার ভৌত অবস্থা কীরকম হয়, তার আয়নিক শক্তি, ইলেকট্রন আসক্তি, কিংবা সে অ্যাসিডিক কিংবা ক্ষারীয় কোনটার দিকে যায়, সব কিছু কিন্তু আমরা এই অধ্যায়টা ভালোভাবে পড়ে মৌলের পর্যাবৃত্তিক অবস্থানগুলো জেনে বলে দিতে পারি। আজকে আমরা ঠিক তাই আয়ত্ত করার চেষ্টা করব। আমি মনে করি আমরা যারা রসায়নে আটকে আছি, সুন্দর করে গুছিয়ে উঠতে পারছি না, বুঝতে পারছি না, দুর্বলতা আছে, তাদের জন্য এই অধ্যায়টা মাস্টার হওয়া একদম ফরজ। প্রথমে আমরা চলে যাব আমাদের পর্যাবৃত্ত ধর্মের মূল বৈশিষ্ট্য, যেটা পর্যায় সারণী নিয়ে। পর্যায় সারণীর গল্প যদি আমরা শুনতে চাই তাহলে দেখা যায় যে দিমিত্রি মেন্ডেলিভ, তোমরা দিমিত্রি মেন্ডেলিভের এই ছবিটা খুব ভালো করে চিনো, জেনেও রেখেছো। তাকে পর্যায় সারণীর জনক বলা হয়। তিনি সর্বপ্রথম 63টি মৌল, অর্থাৎ তখন জানা ছিল যেরকম, সেই 63টি মৌল নিয়ে তিনি এদেরকে পারমাণবিক ভরের ভিত্তিতে, এটা কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, কেননা বর্তমান পর্যায় সারণী পারমাণবিক ভরের ভিত্তিতে না, তিনি পারমাণবিক ভরের ভিত্তিতে এদের ক্রমের বৃদ্ধি অনুসারে আস্তে আস্তে যখন বাড়তেছে 1 2 3 4 5 6 7 8 এভাবে তিনি সাজান এবং 12টি পর্যায় এবং 8টি গ্রুপে বিন্যস্ত করেন। তাহলে যদি আমরা প্রাথমিক পর্যায় সারণীর বা প্রথম পর্যায় সারণীর কথা বলি, এটি ছিল 12টি পর্যায় 8টি গ্রুপ। এখন তোমরা বলবা তাহলে বর্তমান আধুনিক পর্যায় সারণী কোনটা বা তার কি গ্রুপ, সেটা তো আসবেই, তোমরা একটু বলো তাহলে আধুনিক পর্যায় সারণীতে আমাদের কয়টা পর্যায় কয়টা গ্রুপ থাকে তোমাদের পড়াশোনা থেকে। তাহলে আমরা পেয়েছি 12টি পর্যায় 8টি গ্রুপ, এভাবে তিনি বিন্যস্ত করেন মোট 63টি মৌলকে। কে করেন? দিমিত্রি মেন্ডেলিভ। এটা কিন্তু আমরা জানবো। সো দিমিত্রি মেন্ডেলিভকে কিন্তু পর্যায় সারণীর জনক বলা হয়। আধুনিক পর্যায় সারণীতে এটা চেঞ্জ হয়েছে, মোর অ্যাপ্রোপ্রিয়েট করা হয়েছে, যত হলো অনেক কিছু বিবেচনা করা হয়েছে এবং মৌলের সংখ্যাও এখানে অনেক বেড়েছে, সেটা তোমরা জানো। আধুনিক পর্যায় সারণীর সূত্র মতে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয়, পারমাণবিক ভরের সাথে সাথে না। তাহলে পারমাণবিক সংখ্যা বৃদ্ধি এটা হচ্ছে মোর অ্যাপ্রোপ্রিয়েট, এবং পারমাণবিক সংখ্যা বৃদ্ধি তাহলে আমরা বলতে পারি পারমাণবিক সংখ্যা 1 হাইড্রোজেনের, পারমাণবিক সংখ্যা 118 এই পর্যন্ত। তাহলে এইখান থেকে শুরু হয়ে ধরো এখানে শেষ। তো এই যে বিশাল মৌল, এগুলো ধীরে 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 চেঞ্জ হচ্ছে। তবে এই কথা সবসময় সত্য নয়, আমরা অনেক ক্ষেত্রে এটা ব্যতিক্রমও দেখতে পাই। আমাদেরকে সেগুলো আইডেন্টিফাই করতে হবে যে এখান থেকে শুরু হয়ে এখান থেকে শেষ হয়ে সবগুলো একই রকম নিয়ম, এই কথা সত্য নয়। তারপরেও আমরা বলতে পারি যে এদের ভৌত রাসায়নিক ধর্মাবলী এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পরিবর্তিত হয় বা বৃদ্ধির ক্রম ফলো করে। এটা তোমাদের লাগবে আধুনিক পর্যায় সূত্র হিসেবে। সো আধুনিক পর্যায় সারণীতে আমরা মৌলসমূহ 2 শ্রেণীবিন্যাস করি, মূলত পারমাণবিক সংখ্যার ভিত্তিতে। আর পারমাণবিক সংখ্যার চেয়ে আরেকটু অ্যাডভান্স কি, ইলেকট্রনের বিন্যাস। সো আমরা পারমাণবিক সংখ্যা ও ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে আমরা সাজাই। তবে মেনলি পারমাণবিক সংখ্যা হিসেবে আমরা এভাবে সাজাইছি, আর ইলেকট্রনের বিন্যাস আমরা এদেরকে পর্যায় গ্রুপ নির্ধারণে সাহায্য করে, তাই না? তাহলে আমরা ওভারঅল বলতে পারি আধুনিক পর্যায় সারণীতে আমরা কি করি, ইলেকট্রন বিন্যাস দেখি এবং তার পাশাপাশি পারমাণবিক সংখ্যার ওপরেই ইলেকট্রন বিন্যাস নির্ভরশীল। যার পারমাণবিক সংখ্যা যত বেশি তার ইলেকট্রন বিন্যাস সেরকমই দেখা যায়, তাই না? তাহলে এটার উপর নির্ভর করে। সো আশা করি তোমাদের বিষয়গুলো ক্লিয়ার হয়েছে যে আধুনিক পর্যায় সারণীতে আমরা কীভাবে সাজাই মৌলসমূহকে। এই জন্য আমরা দেখতে পাই 1 থেকে শুরু হয়ে 118তে গিয়ে শেষ হয়, এবং ইলেকট্রন বিন্যাসের কারণে উপর থেকে নিচে এরা কীভাবে একটার পর একটা আসতে থাকে, সেটাও আমরা দেখব। এখন যখন তুমি এইটাতে আসছো, এটা তোমাদের বাসার সবার মধ্যে থাকা উচিত, সবার মধ্যে। ওই দিন আমি টিউশনি করাতে গিয়ে দেখলাম যে ভাই এত বড় একটা পর্যায় সারণী রাখে, তাহলে তোমরা যারা ভালো স্টুডেন্ট তাদের এরকম একটা বড় পর্যায় সারণী রাখা উচিত, কিংবা তোমরা যারা রসায়ন পড়নি এখনও দুর্বল তাদের তো আরও বেশি রাখা উচিত। সো এত বড় না রাখতে পারলেও এরকম একটা নিয়ে এটাকে প্রিন্ট করে নিবা, যে কোনো দোকান থেকে নিচ থেকে সেখান থেকে এনে লাগাই রাখবা। কেন বলছি,
এখানের এই মৌলগুলো যত বেশি তুমি চোখ বন্ধ করে বলতে পারবা তত তুমি ভালো রসায়ন পারবা। যত বেশি ভাইয়া তোমাকে বলবো কার্বন কততম গ্রুপে, তুমি যখন সাথে সাথে কল্পনা করতে পারবে যে কার্বন গ্রুপ 14 উপরে, বা আমাদের এটা যদি পর্যায়ের দিক থেকে পর্যায় 2-এ, তখন কিন্তু তোমার সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। কেননা এইখানে থাকার কারণে ওর অনেকগুলো বৈশিষ্ট্য আছে যেটা ও ফলো করে। এখানে যারা থাকে এরা অনেকগুলো নিয়ম মানে, এই দ্বিতীয়ত যারা থাকে এরা অনেকগুলো নিয়ম মানে, এই লাইনে যারা থাকে এরা অনেকগুলো নিয়ম মানে। কি নিয়ম মানে সেটা সামনে আসবে। তাহলে এই যে কনসেপ্টটা, এটা যদি তুমি বিল্ড না করতে পারো তোমার রসায়ন বেশ কঠিন হয়ে যাবে। আর যখন তুমি এটা বিল্ড করে ফেলতে পারবা যে তাহলে ক্লোরিনের ধর্ম কীরকম হবে, একইভাবে এদের ধর্ম কীরকম হবে, কারা ক্ষার তৈরি করবে, কারা অ্যাসিড তৈরি করবে, কারা ইলেকট্রন দিবে, কারা ইলেকট্রন নিবে, এই কনসেপ্টগুলো, কে জারক হবে কে বিজারক হবে, এগুলো যখন তুমি বুঝতে পারবা তোমার সারা রসায়নে এটা নিয়েই কথাবার্তা। চতুর্থ অধ্যায়ে আমরা যেমন পড়ি রাসায়নিক বিক্রিয়ার, এর পরবর্তীতে এই অধ্যায় শেষের দিকেও আছে যে অ্যাসিড ক্ষার কার শক্তি বেশি কার শক্তি কম, এভরিথিং আমরা এগুলো দেখে 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 বলে দিতে পারবো। কে অম্লধর্মী হবে, কে ক্ষারধর্মী হবে, কে নিরপেক্ষ হবে, সব এই পর্যায় সারণী দেখে বলে সম্ভব। কে ধাতু হবে কে অধাতু হবে, এগুলোও বলে দেওয়া সম্ভব। তো আমি তোমাদের জন্য সবচেয়ে বেশি রেকমেন্ড করব, আমাদের যারা শিক্ষার্থী আছো পর্যায় সারণীর পারমাণবিক সংখ্যা 36 এ পর্যন্ত তোমাদের সবাইকে মুখস্থ করতে হবে। এতদিন ধরে নিশ্চয় পড়ে এসেছো, না পড়ে আসলে তো এখন পড়ার সময় এসেছে, এখন পড়ে ফেলবা। তাহলে 36 ক্রিপ্টন পর্যন্ত আমাদের সবাইকেই মুখস্থ করতে হবে, সবাইকে। যে 1 2 3 4 কপারের কত 29, আয়রনের কত 26, এগুলো তোমাদেরকে কেউ বলে দিবে না। আগে দেখতো যে প্রশ্নের মধ্যে পারমাণবিক ভর উল্লেখ থাকতো, পারমাণবিক সংখ্যা উল্লেখ থাকতো, এখন তো ভুলেও কখনো পারমাণবিক সংখ্যা উল্লেখ থাকবে না। সো নিকেলের কত, কোবাল্টের কত, এগুলো সবগুলো তোমাদেরকে পারতে হবে অন্তত 36 পর্যন্ত। এর মধ্যে আমি জানি তোমরা অনেকেই এতটুকু তো আমরা সবাই পারি, 18 পর্যন্ত সবাই পারি, তাই না? আমাদের শুধু অনেকের এই লাইনটা মুখস্থ করতে হবে। সো আমি তোমাদের বলবো এই লাইনটা ভালো করে মুখস্থ করতে। স্পেশালি টাইটেনিয়াম লাগবে আমাদের, ক্রোমিয়াম থেকে শুরু করে এই পর্যন্ত তো মাস্ট। এখানের মধ্যে যেমন আর্সেনিকগুলো এগুলো মাঝে মাঝে খুব কম, এই লাইন পুরোটুকু আমাদের লাগে, মিনিমাম আয়োডিন পর্যন্ত এটা তো লাগবে। পাশাপাশি আরও কিছু স্পেশাল লাগবে, যেমন আমরা সিলভার এটা নিয়ে আমরা পড়তে পারি, প্লাটিনাম এটা আমাদের মাঝে মাঝে দরকার পড়ে, গোল্ড দরকার পড়ে, মার্কারি দরকার পড়ে, ক্যাডমিয়াম সামান্য দরকার পড়ে, ক্যাডমিয়াম এগুলো লাগবে। এগুলো সবগুলোই মোটামুটি 1 আর 2 গ্রুপ, তো সবগুলোর নাম তো মাস্ট, নাম তো মাস্ট। আমি তোমাদের বলবো যে তোমরা নাম যদি মুখস্থ করতে চাও অন্তত এই গ্রুপগুলো এতটুকু আয়োডিন পর্যন্ত এই এতটুকু মুখস্থ করতে হবে, এইটার এতটুকু মুখস্থ করতে হবে, এটা পুরোটুকুই মুখস্থ করতে পারে, এগুলো দরকার পড়ে কোনো সমস্যা নেই। আর এইটা তো মাস্ট, এটা মুখস্থ করতে হবে, এগুলোর নাম জানতে হবে, এগুলো তোমাকে নাম মাস্ট জানতে হবে। এর পাশাপাশি আমরা ল্যান্থেনাম, অ্যাক্টিনিয়াম এগুলোর নাম এমনিতে আমরা পারবো, বাকিগুলো তোমার না জানলেও তুমি বেঁচে যাবা। সো এই হচ্ছে আমাদের পর্যায় সারণীর ইন্ট্রোডাকশনের প্রথম কথা। এখন আসে আমরা একটু পার্টে পার্টে পর্যায় সারণীটাকে ভাঙি, আমরা একটু বোঝার চেষ্টা করি এই পর্যায় সারণী আমাদেরকে কী মেসেজ দিতে যাচ্ছে। প্রথমে আসো গ্রুপ আর পর্যায়। দেখো পর্যায় সারণীতে, আধুনিক পর্যায় সারণীতে বাম থেকে ডানে আমরা কথাবার্তা বারবার একই শব্দ বলবো। ভাই যদি এভাবে দাঁড়ায় ভাই বলবো আধুনিক পর্যায় সারণীতে বাম থেকে ডানে। বাম থেকে ডানের অর্থ হলো তুমি এভাবে দেখতে হবে, ঠিক আছে? সো বাম থেকে ডানে সবসময়, আমি এদিকে থাকলেও এদিকে ফিরে থাকলেও কিন্তু কথা একটাই, বাম থেকে ডানে বলতে বুঝবা 1 থেকে গ্রুপ 18 পর্যন্ত। তাহলে আধুনিক পর্যায় সারণীতে গ্রুপ কয়টা আছে? 18টা। আর পর্যায় কয়টা আছে? 1 2 3 4 5 6 7টা। এখন তোমরা অনেকেই বলবা এই যে দুইটা, এই দুইটার স্থান হচ্ছে এই দুইটা জায়গায়, এই দুইটা সারির স্থান হচ্ছে এই দুটো জায়গায়, সেই জন্য এগুলোকে হিসাবে এগুলো পর্যায় ধরি না আমরা, এগুলোকে পর্যায় মোট 7টা ধরি। তাহলে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় কয়টা? 7টা। আর গ্রুপ কয়টা? 18টা। এই গ্রুপগুলোর আরেকটু ভিন্নভাবে বলা যায়, যেটা আগে বলতো এখন 1 থেকে 18 পর্যন্ত বলে, সেটা তো সহজ। আর তোমরা যদি এ দিয়ে বলতে চাও তাহলে 1A 2A, এ হচ্ছে উপরের এগুলো, তাহলে এটা খুব সহজ 3 4 5 6 7 8A। তাহলে আমরা বলতে পারি 1A 2A, কেননা মাঝে মাঝে এরকম ধরে, সো এটা খুব কম,
তারপরেও যদি ধরো তোমাকে তো পারতে হবে। এটা খুব সহজ, 1A 2A আর এইখান থেকে হচ্ছে 3A 4A 5C, ঠিক আছে। বাকি যে জেড বা ডি ব্লক আমরা যেটা বলি, সেই যেগুলো নিচে এইটা, এগুলো হচ্ছে বিতে। তাহলে 3B, দেখো এখানে দেখো 1 2, এখানে কিন্তু 1B থেকে শুরু হয় না, তাহলে 3B 4B 5 6 7 8, এই 8 হচ্ছে এই তিনটা, ঠিক আছে। আর শেষের দুইটা 1B, এই হচ্ছে তো নিয়ম। তো এটি একটু আগের নিয়মে, আমরা জাস্ট এখন যতটুকু বুঝতে পারছি এতটুকু হলো। এইখান থেকে এখান পর্যন্ত 18টি গ্রুপ, উপর থেকে নিচে কয়টি পর্যায়? উত্তর হচ্ছে 7টি পর্যায়। ওকে, এবার আমরা একটু খেয়াল করার চেষ্টা করি যে পর্যায় সারণী আমাদেরকে কি মেসেজ দেয়। আমরা দেখতে পাচ্ছি হাইড্রোজেন আছে এই জায়গায় আর হিলিয়াম আছে এই জায়গায়। এটার কারণ হলো হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস, সো চাইলেও হিলিয়ামকে এখানে বসানো যায় নাই, হিলিয়ামকে এখানে বসানো যায় নাই, ঠিক আছে। হিলিয়ামকে বসানো লাগছে এই জায়গায়। সো এইটা খেয়াল রাখতে হবে, এগুলো সব নিষ্ক্রিয় গ্যাস, এটা আমরা জানি। এরপরে আমরা প্রত্যেকটা গ্রুপ ধরে ধরে আমাদেরকে এগুলোর বিভিন্ন নাম জানতে হবে। কি জানতে হবে? বিভিন্ন নাম জানতে হবে। যেমন সহজ করে বলতে গেলে, এই যে এইটা গ্রুপ 1, এর নাম হবে আমরা জানি ক্ষার ধাতু। এগুলো আমরা একটু পরে আবার পড়াবো, ভাইয়া জাস্ট একটু দেখাই দিই। এটার নাম হবে মৃৎক্ষার ধাতু। মৃৎক্ষার মানে হলো মাটিতে পাওয়া যায়, তাহলে মৃৎক্ষার ধাতু, ঠিক আছে। গ্রুপ 1 গেল, গ্রুপ 2 গেল, গ্রুপ 13, গ্রুপ 14 কম ইম্পর্টেন্ট বা নাম নাই, 14 ইয়া বলো। এটার নাম হচ্ছে নিকটোজেন। নিকটোজেন মানে হলো শ্বাসরোধকারী, হ্যাঁ, নিকটোজেন। ওকে, এগুলোর নাম, এই যে অক্সিজেন, এগুলো হচ্ছে আকরিক গঠনকারী, এগুলোর নাম হচ্ছে চালকোজেন, ঠিক আছে। ওকে, এগুলোর নাম হচ্ছে আমরা জানি গ্রুপ 17 এর নাম হচ্ছে হ্যালোজেন, আর গ্রুপ 18 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বা অপর নাম নোবেল গ্যাস। ওকে, এই হচ্ছে আমাদের প্রথম বেসিক। দ্বিতীয়ত আমরা যদি এগুলোর ধাতু অধাতুর কথা বলি, তাহলে এই অঞ্চলটা ধাতুর দিকে থাকে, এই অঞ্চলটা অধাতুর দিকে থাকে। কঠিন তরলের দিকে বলি, এই প্রথম দিকের অঞ্চলগুলো কঠিন হয়, এগুলো অর্ধকঠিন, এগুলোর নাম হচ্ছে মেটালয়েড। এই জায়গা না, এই এতটুকু, এই ব্লকটা হচ্ছে মেটালয়েড, ঠিক আছে। এর বাকিটুকু হচ্ছে আবার অধাতু। এগুলো বাদে এগুলো ক্রিপ্টো, এগুলোর ভিন্ন হিসাব, এগুলো এক একটার ভিন্ন হিসাব, সেটা আমরা পরবর্তীতে জানবো আস্তে আস্তে। তোমাদের জন্য এইটা কালার কোডেড করে দেওয়ার অর্থ হইলো এটা তোমাদেরকে খুব সহজে হেল্প করবে এটা বোঝানোর জন্য যে কোনটা কোন গ্রুপ, কোনটা কী কাজ। এর পাশাপাশি আমরা এটাও জানি যে এক একটা পর্যায় সারণীতে আমাদের উপরে এই জায়গায় ওর পারমাণবিক সংখ্যা লেখা থাকে, এর পাশাপাশি ভর সংখ্যা লেখা থাকে। এগুলো আমাদের মুখস্থ করতে হেল্প করবে, অনেক ক্ষেত্রেই কাজে লাগবে। আশা করি এতটুকু বুঝাইতে পারছি। আমরা এবার আস্তে আস্তে সামনে চলে যাই, ভাইয়া আবার এটাতে আসবো ভ্যাগ করার জন্য, সব কিছু দেখার জন্য, কোনটায় কি আছে, কি অবস্থানে আছে। আমরা এটা একটু পরে আসতেছি আবার। তাহলে আমরা চলে যাই যে পর্যায় সারণীতে আমরা দেখতে পাই আধুনিক পর্যায় সারণী আর প্রথম পর্যায় সারণী দুটোর মধ্যে আমাদের কম্প্যারিজন দেওয়া আছে, একটা এমসিকিউ আসলে যেন আমরা বলতে পারি। তাহলে আধুনিক পর্যায় সারণী আবিষ্কার করেছেন বিজ্ঞানী বোর, এটা জানতে হবে, এটাকে বোরের পর্যায় সারণী বলা হয়। নিলস বোর, যে তোমরা যেটা বলে একই কথা, তাহলে এটাকে বলবো আমরা বোরের পর্যায় সারণী। আর আধুনিক প্রথম পর্যায় সারণী বিজ্ঞানী মেন্ডেলিফ, এটা আমরা জানি। এখানে 63টি মৌল ছিল, এখানে 18টি মৌল ছিল। পর্যায় গ্রুপ ছিল, এখানে ছিল 12টি পর্যায়, 8টি গ্রুপ। আর এই জায়গায় ছিল আমাদের 7টি পর্যায়, 18টি গ্রুপ। এখন তোমরা কিন্তু কনফিউশনে পড়ে যায়, এখানে আমি কিভাবে লিখেছি সেটা একটু খেয়াল রাখবা। আমি যদি উল্টাটা লিখতাম যে গ্রুপ পর্যায়, তখন কিন্তু তোমাকে ভিন্নভাবে চিন্তা করতে হইতো না, কারণ হলো তখন উল্টো হয়ে যেত। সো সাধারণভাবে মনে রাখো 18টি গ্রুপ, 7টি পর্যায়। আর আগে ছিল আমাদের দেখো পর্যায় বেশি, অর্থাৎ এরকম লম্বা, 12টি গ্রুপ, 8টি পর্যায়। ওকে, এরপরে আসো 12টি পর্যায়ে 8টি গ্রুপ। এরপর হচ্ছে ক্রম, এটা ছিল পারমাণবিক ভরের, এটা হচ্ছে পারমাণবিক সংখ্যার বা ইলেকট্রন বিন্যাস পারমাণবিক সংখ্যার সাথে সম্পর্কিত। অপর নাম মেন্ডেলিফের সারণী, আর এটাকে বলা হয় দীর্ঘাকায় সারণী অথবা বোরের সারণী। সহজ করে আমরা বুঝতে পেরেছি, আমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে, আমরা এখন উত্তর দিতে পারবো। এবার আসো পরবর্তীতে আধুনিক পর্যায় সারণী। এই পর্যায় সারণীতে কি বলা হয়? পর্যায় সারণীকে বলা হয় রসায়নের মানচিত্র।
কেননা এটা দেখে আমরা যেমন একটা ম্যাপ দেখে সব কিছু ওভারঅল এস্টিমেট করি, এবং ম্যাপ বিভিন্ন রকমের আছে। ভৌগোলিক ম্যাপ আছে, বাংলাদেশের অর্থনৈতিক ম্যাপ আছে, যে কোন জেলা উন্নত কোন জেলা অনুন্নত এভাবে দেখার জন্য। তারপরে এডুকেশান, শিক্ষার হারের ম্যাপ আছে। তারপরে শহর গ্রামের নানা ম্যাপ আছে, জনসংখ্যার ম্যাপ আছে। বুঝতে পেরেছো? সো ম্যাপের নানা ধরন হয় কিন্তু। সো একইভাবে এটা হচ্ছে রসায়নের মানচিত্র, অর্থাৎ এটা দেখে আমরা রসায়নের মৌলগুলোর কার অবস্থান কি, কার কি বৈশিষ্ট্য, কে কি বিক্রিয়া দিবে, কে কিভাবে চলবে, কে কি নিয়ম মানবে, সব আমরা বলে দিতে পারি এটা দেখে। তাহলে এটাকে রসায়নের মানচিত্র বলা হয়। আইইউপ্যাক অনুমোদিত, এটার মৌল সংখ্যা হচ্ছে 118টি। প্রকৃতিতে পাওয়া যায় কয়টি? 90টি মৌল, আর বাকিগুলোই তৈরি করা হয়। সর্বশেষ আবিষ্কৃত মৌল হচ্ছে 4টি, তোমরা এটা জানো, নিওনিয়াম, মস্কোবিয়াম, টেনেসাইন এবং অর্গানিসান হচ্ছে এখন 118তে। এগুলো খুব রিসেন্ট 2016 সালের পরে। তাহলে এটা দেখো, নতুন আবিষ্কৃত 118 নং মৌল একটি নিষ্ক্রিয় গ্যাস, কেননা আমরা জানি যে এইটা 118 হচ্ছে নিষ্ক্রিয় গ্যাসের যে সারি সেটাতে, ওই জন্য অর্গানিসান। হ্যাঁ, ঠিক আছে। এবার আসে আমরা পরবর্তীটাতে চলে যাই, সেটা হলো আইইউপ্যাক সম্পর্কে একটু জেনে নিই সামান্য। তোমরা একটু আগে পড়েছো যে আইইউপ্যাক একটা শব্দ বলেছি ভাইয়া, আইইউপ্যাক একটা অর্গানাইজেশনের নাম, ওরা কেমিস্ট্রির এগুলো নিয়ন্ত্রণ করে। সেটা হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। তোমাদের এগুলো কেন দিছি? মেডিকেল অ্যাডমিশনের জন্য। ধুম করে একটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে, এটা কিন্তু জিকেরও প্রশ্ন, তাই না? যে আইইউপ্যাকের পূর্ণরূপকে, যেহেতু তোমার বইয়ের সাথে রিলেটেড, যেমন আমরা আগে পড়ছি না আইসিজেডএন, আইসিবিএন, এগুলো পড়েছি না ওই যে বোটানিক্যাল নোমেনক্লেচারে কিংবা জুলজিক্যাল নোমেনক্লেচারে, ঠিক এরকম। তাহলে আইইউপ্যাক হচ্ছে ওরা অনেকগুলো নিয়ন্ত্রণ করে, যেমন বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া, বিভিন্ন যৌগের নাম, এই যে পর্যায় সারণী, এগুলো রসায়নের বিভিন্ন বিষয়ে ওদের নিয়ন্ত্রণ। বুঝতে পেরেছো? যাতে সবাই একরকম রসায়ন চর্চা করে, সবাই যেন এটাকে এক নামে ডাকে, তাহলে কি হবে? সব কিছু চড়ানো সহজ হবে, তাই না? স্ট্যান্ডার্ড হবে সব কিছু। এটা এস্টাবলিশ হয় 1919 সালে। এটার হেডকোয়ার্টার হচ্ছে ঝুরিকে, আর ফাংশন হচ্ছে এই যে কেমিস্ট্রি স্ট্যান্ডার্ডগুলো মেনটেন করা, নিয়ম মেনটেন করা, যে ভাই তোমরা এটাকে হাইড্রোজেন ডাইঅক্সাইড, এটাকে হাইড্রোজেন ডাইঅক্সাইড বলবা, এটাকে কি এটা বলবা, ওইটাকে এটা বলবা। এটা যেমন হচ্ছে জৈব যৌগের নামগুলো যখন আমরা বলি, সো এটাকে এটা বলবা, ঠিক আছে? এগুলো কিন্তু ওরা দেয়, আইইউপ্যাকের ইন্টারন্যাশনাল নাম এটা। এডুকেশনের জন্য রসায়নের রিসার্চ সহ নানা দিকে হেল্প করা, এবং নোমেনক্লেচার বা নামকরণ ইত্যাদিতেও হেল্প করে, ঠিক আছে আইইউপ্যাক। সো এটা জেনে রাখলাম, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এর পরবর্তীতে আসে না, আমরা এবার আলাদা আলাদা করে ঠান্ডা আস্তে 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 ভাগ করার চেষ্টা করি। আমাদের মৌল পেলাম 118টি। কত মৌল পেলাম? 118টি। এর মধ্যে ধাতু আছে 94টি, আর অধাতু আছে 18টি, অপধাতু আছে 6টি। যে অপধাতু বা মেটালয়েডগুলো আছে এগুলো আমাদের নাম মুখস্থ করতে হবে, এগুলো খুবই সহজ না, 6টি আছে মাত্র, সেগুলো আমরা নাম মুখস্থ করতে হবে। প্রথমে আসে আমাদের ধাতু। ধাতু সমূহের মধ্যে 93টি হচ্ছে কঠিন ধাতু, তরল ধাতু আছে একটি, আর গ্যাস আছে, সরি এটা না, ধাতু আবার গ্যাসের কি সম্পর্ক? তাহলে কঠিন হচ্ছে 93টি, আর তরল হচ্ছে একটি। এটা তো দেওয়াই আছে। একমাত্র তরল ধাতু হচ্ছে মার্কারি। মার্কারি কিন্তু ধাতু, কিন্তু তরল, তাই না? মার্কারি তোমরা দেখেছো না, তরল, হাতে নেওয়া যায় এরকম। এরপরে আসে অধাতু 18টি। এর মধ্যে আছে 11টি গ্যাস, 6টি কঠিন এবং তরল আছে একটি। একমাত্র তরল অধাতু হচ্ছে ব্রোমিয়াম। কে? ব্রোমিয়াম। তাহলে একমাত্র কঠিন মার্কারি, একমাত্র তরল ব্রোমিয়াম, একমাত্র, এটা তোমাদের ভাইয়া আগের ক্লাসগুলোতেও বলেছে জীববিজ্ঞানে, একমাত্র প্রধানতম, ক্ষুদ্রতম, বৃহত্তম, ছোট, বড় যা আছে, এইটা যখনই একটা জিনিস হাইলাইট হবে সেটা মাথায় গেঁথে নিবা। মেডিকেল যখন দিয়ে দিবে তখন আফসোস করবা যে কেন গেঁথে নিলাম না, সাথে সাথে ওইটা মাথায় গেঁথে নিবা। এটা গেল। আর অপধাতু হচ্ছে 6টি, স্পেশাল মেটালয়েড, ঠিক আছে? সো আমরা ওভারঅল আবারও বলি, আমরা কি পেলাম? ধাতু 94টি, 93টি কঠিন, একটি তরল, এটা খুব সহজ। অধাতু 18টি, এর মধ্যে 11টি গ্যাস, 6টি কঠিন, ঠিক আছে? আর একটি একমাত্র তরল আছে, এটা। অপধাতু হচ্ছে 6টি, মোট 118টি, শেষ। এখন এইটা তোমাদের একটা সামারি, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই, তোমরা এইভাবে গোছাই নিবা। ওকে, এবার হচ্ছে পর্যায় সারণীতে বিভিন্ন পর্যায়গুলোর নাম। পর্যায় সারণীতে আমরা কয়টি পর্যায় পেলাম? 7টি পর্যায় পেলাম। এই 7টি পর্যায়ের বিভিন্ন নাম আছে।
এগুলো মেডিকেল এমসিকিউর জন্য লাগবে, সিকিউর জন্য নিশ্চয়ই এগুলো কোনো প্রশ্ন করবে না তোমাকে, সেটা তোমরা বুঝতে পারছো। এটা আমরা একটু দেখার চেষ্টা করি বিভিন্ন ইয়ের নাম। প্রথমটা হচ্ছে পর্যায় 1। পর্যায় 1 এটা অতি সংক্ষিপ্ত, কারণ এটাতে মৌল আছে দুইটা। কি কি মৌল আছে? হাইড্রোজেন আর হিলিয়াম, এই দুটো মৌল আছে। পর্যায় 1-এ কে কি মৌল আছে? হাইড্রোজেন এবং হিলিয়াম। তোমরা যদি উপরে খেয়াল করো পর্যায় সারণীর, এই কর্নার আছে হাইড্রোজেন, ওই কর্নার আছে হিলিয়াম। খেয়াল করেছো নিশ্চয়, না করলে ভাইয়া আবার যাব, কোনো সমস্যা নেই। দ্বিতীয় আর তৃতীয় একই রকম, এখানে প্রত্যেকটা দুইটাতে 8টা মৌল আছে। পর্যায় সারণী এভাবেই তৈরি করা। চতুর্থ আর পঞ্চম এগুলোতে আছে 18টি মৌল। আর ষষ্ঠ আর সপ্তম এগুলোতে আছে, দেখো হায়েস্ট পর্যায় সারণীতে 18টি মৌলই থাকতে পারে এক পর্যায়ে। কিভাবে বলো তো? তুমি জানো গ্রুপ 1 থেকে শুরু হয়ে 18তে গিয়ে শেষ হয়, সো এটাই তো থাকতে পারে। এটা আমরা দেখতে পাইছি ওই যে 2 আর 3-এর মাঝখানে ফাঁকা আছে এই স্থানে, ডি ব্লকের উপরে। কিন্তু আমরা দেখতে 4, 5, 6, 7 পর্যন্ত আছে, তাহলে তো বাকিগুলো তো 18ই থাকার কথা। কিন্তু এখানে আমরা দেখতে পাইছি 18টি করেই থাকার কথা, কিন্তু ওই যে এক্সট্রা ল্যান্থেনাইড আর অ্যাক্টিনাইড সিরিজ যুক্ত হয়ে গেছে, দেখছো না? ওই কারণে ওই মৌলগুলো ঢুকার কারণে এখানে 32টি করে, নাহলে কিন্তু এটা এত বড় হওয়ার কোনো সুযোগ স্পেসই নাই পর্যায় সারণীতে। এই জন্য দেখবে যে এগুলোকে আমরা নিচে রেখে আলাদাভাবে। তাহলে এটার নাম কি? প্রথমটা অতি সংক্ষিপ্ত, পরের দুইটা সংক্ষিপ্ত, পরের দুইটা দীর্ঘ পর্যায়, আর পরের দুইটা অতি দীর্ঘ পর্যায়। সহজ না? এবার হচ্ছে মৌলের সংখ্যা হিসাব করো। প্রথমটাতে 2টা, পরের দুইটাতে 8টা, পরের দুইটাতে 18টা, পরের দুইটাতে 32টা। ওকে, তা এবার আসো এটার বিশেষ নামের ক্ষেত্রে পর্যায় 2 আর 3কে বলা হয় আদর্শ পর্যায়, কারণ এরা সবগুলো নিয়ম মানে পর্যায় সারণীর সবচেয়ে সুন্দর। এই জন্য আমাদের পড়াশোনা থাকবে এই দুটো পর্যায়ে, আমাদের মেইন ফোকাসই থাকবে এই দুটো পর্যায়ে, মেইনলি 2। এইটা এতটুকু পারলেই হয়, 2 আর 3 এই দুইটা পারলে আমাদের জন্য যথেষ্ট। তাহলে আমাদের কিন্তু এই দুটো করে 8টি করে 16টি এই মৌলগুলো আমাদের লাগবে। এখন কিন্তু তোমরা কিন্তু একটা জিনিস খেয়াল করো, এটা কিন্তু তোমরা মিস করে যাচ্ছ। 2 আর 3 একত্রে, এখানে দুইটাই কিন্তু 8টি করে এমন না, 8টি 8টি 18টি 18টি, বুঝতে পেরেছো? এই জন্য জাস্ট একটা একটা করে দিয়েছি বলে ভাইবো না যে এখানে শুধু 18টির যোগফল না, একটাতে 18, অপরটাতেও 18, এরকম বলছি। এটা 2 আর 3কে বলা হয় আদর্শ পর্যায়। কি বলা হয়? আদর্শ পর্যায়, কারণ এরা পর্যায় সারণীর সূত্রগুলো আমরা এখনো বলিনি। পর্যায় সারণীর যতগুলো নিয়ম, সূত্র, কানুন, ওগুলো ওরা খুব ভালোভাবে মেনে চলে, সবগুলো বৈশিষ্ট্য মেনে চলে, ঠিক আছে? আর দীর্ঘ পর্যায়ের নাম নেই। এরপর অতি দীর্ঘ পর্যায়, এগুলোকে রাক্ষসী পর্যায় বলা হয় 6টাকে, আর 7 সব তেজস্ক্রিয় মৌল, সো এটা হবে তেজস্ক্রিয় পর্যায়। আমরা মোটামুটি একটা সামারি করে নিই। মেডিকেল ভর্তি পরীক্ষা যেটা এসেছে যে এটাকে আদর্শ পর্যায় বলা হয়, এটা হলো মেইন প্রশ্ন। তাহলে 2 আর 3কে বলা হয় আদর্শ পর্যায়, আর এগুলো তো তোমরা পারলে। ওভারঅল একটা সামারি হয়ে গেল না? তোমার যদি বুঝতে একটু অসুবিধা হয়, নিতে অসুবিধা হয়, এটা সুন্দর করে নিয়ে আবার পড়বা। ক্লাসগুলোতে অ্যাপে দেওয়া থাকবে, তুমি আবার রিপিট করবা, ঠিক আছে? এগুলো সবগুলো যখন তুমি যে কোনো কোর্সে, যে কোনো ক্লাস ভাইয়াদের কি অ্যাপে বারবার করতে পারবা না, সো তুমি বারবার আবার করবা। তারপরেও যদি কোনো সমস্যা হয় সরাসরি স্ক্রিনশট মারবা, এখানে করে যে ভাইয়া এটা কি হয়েছে, ঠিক আছে? সরাসরি ভাইয়ের কাছে পাঠিয়ে দিবা, তখন ভাইয়া তোমাকে একটা ভিডিও রেফারেন্স দিয়ে দিব, উত্তর দিয়ে দিব, অথবা তোমাদের যে সাপ্তাহিক কোশ্চেন সলভিং ব্যাপারগুলো থাকবে সেখানে তোমরা পাবা, অথবা তোমরা টেলিগ্রাম গ্রুপে তোমাদের মতো করে স্টুডেন্টদের অন্যরা হেল্প করবে তোমাকে। আর যদি সেটা নাই হয়, তাহলে আমরা যখন উইকলি আপডেটেড ভিডিও দিব, সেগুলোতে আমরা সবগুলো সমস্যা তোমরা একটা একটা করে সমাধান করে দিব, যে এইটা বলেছো, ওইটা বলে, সেটা যে কোনো বিষয় হোক, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, তোমার যে কোনো বিষয় হোক, কোনো সমস্যা নেই। এখন আসো আমরা একটু প্র্যাকটিস করে ফেলি। আমি তোমাদের বারবার বলেছি, প্র্যাকটিসকে পড়ালেখার একটা অংশ বানাও। মেডিকেল প্রশ্ন ব্যাংক সলভ, এইচএসসি প্রশ্ন ব্যাংক সলভ, ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ, এগুলো পড়ালেখার একটা অংশ বানাবা। জাস্ট তুমি পড়ছো, তার মাঝে মাঝে এগুলো হয়ে যাইতে থাকবে। এইচএসসির পরে গিয়ে মেডিকেল অ্যাডমিশনের সময় এসে এগুলো পড়বো, এই চিন্তা করার দরকার নাই। আমি তো মেডিকেলে পড়বো না, তার মানেও কি আমি মেডিকেলে প্রশ্ন পড়বো না? না। আমি তো ভার্সিটি পরীক্ষা দিব না, আমি তো শুধু মেডিকেল পড়বো, তারপরে কি ভার্সিটি পড়বো না? না। উত্তর হচ্ছে ওইখান থেকেই প্রশ্ন আসবে। জাহাঙ্গীরনগর ভার্সিটি, ঢাকা ভার্সিটির কেমিস্ট্রি থেকে প্রচুর পরিমাণে প্রশ্ন রিপিট করে। কেননা ভাইয়া, আমাদের যারা প্রশ্ন করে মেডিকেলে, তারা তো ডাক্তার, ও তো কেমিস্ট না। ওনারা তো মানে সেফ প্রশ্ন করতে হবে, যে প্রশ্নটার উত্তর ভালোভাবে আসলেই জানা আছে। না হলে একটা বেশি উলটপালট প্রশ্ন হয়ে গেলে তো মেডিকেল ভর্তি পরীক্ষা নিয়ে অনেক আলোচনা হবে। এই ঝামেলা কে নিতে চাইবে বলো? কোনো পরীক্ষক কি এই ঝামেলা নিতে চাইবে? নিতে চাইবে না।
সো এই জন্য দেখা যায় যে বেশিরভাগ প্রশ্নই অনুশীলনী থেকে আস্তে করে তুলে দিয়ে দেয়, বিভিন্ন ভার্সিটির বিভিন্ন জায়গায় আগে প্রশ্ন আসা সেগুলো থেকে তুলে দিয়ে দেয়, কারণ এগুলো সেফ। ডাক্তার মানুষ এর চেয়ে বেশি আর কি করবে বলো, এটা তোমাদের মাথায় ঢুকাইতে হবে। এই জন্য দেখবা যে কখনো পদার্থবিজ্ঞানের প্রশ্ন কঠিন হয় না খুব একটা, এটা কারণ হলো পেঁচাইতে পারে না, এত পেঁচানোর সুযোগ নেই এখানে। তাহলে সর্বপ্রথম কে পর্যায় সারণী তৈরি করেন, উত্তরে একটু আগেই পড়িয়ে দিয়েছি, এই জন্য আর বলার দরকার নেই। মেন্ডেলিফ, আউবাউ, বিজ্ঞানী বোর, রাদারফোর্ড, উত্তর দেওয়াই আছে, তোমরা এটা পারবা। যারা পারবা না তার বুঝতে হবে যে আবার ক্লাসটা করতে হবে, আমি আর বলবো না। দ্বিতীয় প্রশ্নটা কীরকম হতে পারে সেটা দেখো, দীর্ঘকায় পর্যায় সারণীকে বলা হয় এরকম মেডিকেলে যেভাবে আসে আর কি, ভোর পর্যায় সারণী, আউফ বাউ, এখানে আউফ বাউট না, আউট বাউট না, আউফ বাউ বিজ্ঞানীর নাম। এবং আমরা এটা নিয়ম পড়বো, দ্বিতীয় অধ্যায়েও পড়ে এসেছি, ইলেকট্রন বিন্যাসের নিয়ম আছে আউফ বাউ নীতি, সেখান থেকে আর কি আউফ বাউ। ওকে, পর্যায় সারণী, রাদারফোর্ডের পর্যায় সারণী, হাইজেনবার্গ পর্যায় সারণী। তাহলে দীর্ঘকায় পর্যায় সারণীকে বলা হয় কি পর্যায় সারণী, ভোর পর্যায় সারণী, বোর। ওকে, এর পরবর্তীতে আসো, পর্যায় সারণীতে মৌলের পর্যায়ভিত্তিক শ্রেণীবদ্ধকরণের মূল ভিত্তি কোনটা, ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, আণবিক ভর। এই আমাদের শিক্ষার্থী এই এলোমেলো হয়ে গেল, কারণ কি, ওই যে একটু খেয়াল করে না। মেডিকেল অ্যাডমিশানে খেয়াল করতে হবে তোমাকে, যারা মেডিকেলে চান্স পায় তারা আলট্রা স্মার্ট না, কিন্তু উপস্থিত বুদ্ধি তাদের খুবই ভালো, ও খেয়াল করে। এটা কি দেখো, ইলেকট্রন সংখ্যা আর ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক ভর, আণবিক ভর, এই দুইটা বাদ, কারণ এটা এখন তুমি বলবা স্যার এখানে তো পর্যায় সারণীতে মৌলের পর্যায়ভিত্তিক বিদ্যা, এখানে তো আধুনিক লেখা নেই। উত্তর হচ্ছে আধুনিক লেখা না থাকলেও আধুনিক, এখানে আর ওল্ডের কোনো কথা দরকার নেই, যতক্ষণ না তোমাকে বলবে প্রথম পর্যায় সারণী। এর আগে পর্যায় সারণী বলতে এখন আমরা আধুনিকটাই বুঝি। তোমরা কি আগের পর্যায় সারণী কখনো দেখেছো? না, পর্যায় সারণী বলতে এখন আধুনিক, ঠিক আছে? এগুলো কমন সেন্স, এগুলো মাথার মধ্যে ঢুকাই নাও। সেটা হলো ইলেকট্রন বিন্যাস। কেন ইলেকট্রন সংখ্যা নয়? কারণ একটি পরমাণুর ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যা হতে পারে, তাই না? ভিন্ন ভিন্ন ইলেকট্রন সংখ্যা হতে পারে এবং এটা আয়ন অনুযায়ী, বিভিন্ন অনুযায়ী চেঞ্জ হয়। আমরা হিসাব করি পর্যায় ইলেকট্রন বিন্যাস, নট ইলেকট্রন সংখ্যা। আমরা কি হিসাব করি? ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস কিসের ওপর হিসাব করা হয়? ওর পারমাণবিক সংখ্যার ওপর, নট ওর ইলেকট্রন সংখ্যার ওপর। ইলেকট্রন বিন্যাস ধরা হয় ওর পারমাণবিক সংখ্যার ওপর, নাকি? হিসাব করে দেখো তো, চিন্তা করে দেখো যে ইলেকট্রন বিন্যাস কিসের ওপর করা হয়। এখন আসো, মৌলসমূহকে আধুনিক পর্যায় সারণীতে বাম থেকে ডানে কয়টি গ্রুপে বিন্যস্ত করা হয়? একটু আগে পড়িয়ে দিয়েছি। এখন দেখো উত্তরগুলো কত সহজ হয়ে গিয়েছে। মেডিকেল ভর্তি পরীক্ষা আসলেই তোমাদের কষ্ট হয়ে যায়, উত্তরগুলো সহজ হয়ে গিয়েছে না? সর্বাধুনিক পর্যায় সারণীতে মৌলসমূহকে কয়টি আনুভূমিক সারিতে? তাহলে এখানে কিন্তু আমরা দেখো, আমরা কিন্তু বলিনি সরাসরি কি করছে, তাহলে পর্যায় নাকি গ্রুপ এটা বলিনি, আমরা বলছি আনুভূমিক সারিতে। তাহলে মেডিকেল তোমাকে অন্যভাবে চিন্তা করতে শেখাচ্ছে। এটা হচ্ছে, এটা কি? তাহলে আনুভূমিক সারি মানে হলো এই বরাবর সারিটা, এটাকে বলবো আমরা পর্যায়। আর এটাকে কি বলবো তাহলে? উলম্ব সারি। তাহলে আমাদেরকে যদি উলম্ব সারিতে কয়টা, আমরা বলবো 8টা, 7টা, 8টা দিচ্ছি। উলম্ব এই জায়গায় দেখছো, সরি এটা হলো গ্রুপ, ভাই কি লিখতেছি, ওকে। তাহলে উলম্বগুলো হচ্ছে কি গ্রুপ, অর্থাৎ এরকম করে কয়টা সাজানো হয়েছে, এরকম করে উপরের থেকে নিচে কলাম করে করে কয়টা, 18টা। আর এই জায়গায় যখন আমরা দেখি তখন আমরা কয়টা, যদিও আমরা যারা এক্সেলে কাজ করি এ বরাবর এগুলোকে বলা হয় রো, তাই না? উপরে এগুলোকে বলা হয় কলাম, কিন্তু আমরা এখানে কিন্তু একটু ভিন্ন কথা বলি। তাহলে গ্রুপ পর্যায় বলি আমরা, উপরের কলামগুলো এক একটা গ্রুপ বলি। সো উলম্ব হচ্ছে উপরের নিচে, তাহলে এটাকে আমরা বলবো কয়টা গ্রুপে, 18টা। এই দিক থেকে বাম থেকে ডানে, তাহলে আমরা এটাকে কি বুঝবো? এটা হচ্ছে আনুভূমিক সারি। এটা হবে 7টি পর্যায়। দেখতে পাইছো? এই যে ছোট্ট একটা প্রশ্নের শব্দ যখন উল্টাই দিলাম তখন আমাদের অনেকেরই কিন্তু অবস্থা খারাপ হয়ে যায়, যে এইটা তো আমি পড়িনি, এটা তো আমি দেখিনি। এটাই তো মেডিকেল ভর্তি পরীক্ষা, যে যা পড়েছো তার মধ্য থেকে সিনথেসাইজ করতে হবে, বুঝে নিতে হবে, ঠিক আছে? এবার আসো, তাহলে আমরা এতক্ষণ যা পড়েছি, আমরা পর্যায় সারণী সম্পর্কে একদম বাচ্চাদের মতো বেসিক শিখেছি, যেটা আমরা ক্লাস 9-10-এ শিখে এসেছি। এখন আমরা শিখবো একটু অ্যাডভান্স, যেটা ওই লেভেলে কম আলোচনা করা হয়েছে। ইলেকট্রন বিন্যাস অনুসারে মৌলসমূহকে 4টা ব্লকে ভাগ করা হয়। কয়টা ব্লকে ভাগ করা হয়েছে? 4টা। তোমরা যখন অরবিটাল পড়েছো, তোমরা ওই জায়গাগুলোতে দেখেছো আমরা কি কি পেয়েছি, এস পি ডি এফ, এগুলো পেয়েছি এক একটা অরবিটের নাম অনুযায়ী।
সো আমরা এখন যদি এই জায়গায় দেখি তাহলে আমরা অরবিটালে কি দেখতে পাই, এস ব্লক মোল, পি ব্লক মোল, ডি ব্লক মোল, এফ ব্লক মোল। এস পি ডি এফ যারা এইচএসসিতে আসো তাদের এটা পরিচিত নিশ্চয়। এবার আসো তাহলে এগুলো বলতে কি বোঝায় সেটা আমরা বোঝানোর আগে আমরা আগে এস ব্লক মৌল বলতে কি বোঝায় বা যে কোনো মৌল বলতে কি বোঝায় সেটা একটু আমরা দেখার চেষ্টা করব। এস ব্লক মৌল বলতে বোঝায় কোনো একটা পর্যায় সারণীতে থাকা ইলেকট্রনগুলোর সর্বশেষ ইলেকট্রনটি কোন উপশক্তি স্তরে গিয়ে ঢুকবে, এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল নাকি এফ অরবিটালে, কোথায় গিয়ে ঢুকবে। সো ও যেখানে গিয়ে শেষ হয় তাকে সেই কি বলে, তাই না, সেই ব্লকের মৌল বলে। আবারও চিন্তা করো, আবারও ভাইয়ের সাথে, তাহলে কোনো একটা পর্যায় সারণীতে থাকা কোনো একটা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি যে উপশক্তি স্তরে প্রবেশ করে, যে অরবিটালে প্রবেশ করে তাকেই আমরা বলছি ওই ব্লক মৌল। তাহলে এসপিডিএফ কোত্থেকে আসছে সেটা আমরা বুঝতে পারছি। এখন তাহলে এস ব্লক মৌল কারা, যাদের এসে গিয়ে প্রবেশ করে, ডি ব্লক মৌল কারা, যাদের ডি এ গিয়ে প্রবেশ করে, পি ব্লক মৌল কারা, যাদের পি এ গিয়ে প্রবেশ করে। এখন এটা বুঝতে হলে তো আমাদের ইলেকট্রন বিন্যাস করা জানতে হবে নাকি, আমরা ছোটোবেলা থেকে ইলেকট্রন বিন্যাস করে এসেছি এবং এইচএসসি লেভেলে আমাদের দ্বিতীয় অধ্যায়ে ইলেকট্রন বিন্যাস শিখে এসেছি। এইটা জানতে হলে আমাদেরকে ইলেকট্রন বিন্যাসটা একটু শিখে আসতে হবে। তো আমরা একটু গ্রুপগুলো এবার ব্লকগুলো শিখে নিই, আমরা ব্লকগুলো কোনটাকে কি বলবো দেখো, ব্লকগুলো দেখে নাও আবার, ভাইয়া এইটা এই জন্য আবার দিয়েছি তোমাদের জন্য। দেখো প্রথমেই দেখো আমাদের আছে 1 আর 2, এই দুইটার ক্ষেত্রে কি হয়, এদের ক্ষেত্রে হচ্ছে সর্বশেষ ইলেকট্রনটা যায় 1s1 বা ns1, 1s বলা যাবে না এটাতে, আর এদের ক্ষেত্রে যায় ns2, অর্থাৎ এদের সর্বশেষ ইলেকট্রন থাকে দুইটা, s2তে যায়, আর এদের ক্ষেত্রে থাকে একটা, এরা 1-এ যায়। এটা তুমি যদি বাংলায়ও করো তুমি এটা দেখবা, ধরো সোডিয়াম নিলা তুমি, তাইলে বা লিথিয়াম নিলা, লিথিয়ামের কত 2,1, তুমি সোডিয়াম নিলা, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস কত, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 2,8,1, একদম যেটা ছোটোবেলা থেকে করছো ওইটা বললেও। তাহলে এগুলো হচ্ছে 1 এবং 2 যাদের আছে, এরা প্রথমে যায় ns1-এ আর দ্বিতীয় গ্রুপ যায় ns2-তে। সো এরা হচ্ছে আমাদের কি ব্লক মৌল, এস ব্লক মৌল। এখন একটা জিনিস বলবা, এস ব্লক মৌল, এখানে আরেকটা এসে যুক্ত হবে, সেটা হলো হিলিয়াম। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 2। সো ও তো এই জায়গায় বিলং করে, যদিও ওর এখানে নামার একটা কারণ হলো নোবেল গ্যাস, কিন্তু ইলেকট্রন বিন্যাসের দিক থেকে আমার ব্লকের মৌলের দিক থেকে তো ও হচ্ছে এই জায়গা, তাই না, ও এই জায়গায়, এই যে এই স্থানটা ওর জন্য ছিল। তাহলে এটা হচ্ছে আমাদের হিলিয়াম কি লিখছে, ওকে। এখন তাহলে গণ 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, তাহলে এখানে 14টি মৌল আছে। এস ব্লক মৌলে কতটি মৌল আছে, 14টি মৌল আছে। এস ব্লক কতটি মৌল আছে, 14টি মৌল। দেখতে পেয়েছো, আশা করি ক্লিয়ার হয়ে গিয়েছে। এরা হচ্ছে এস ব্লক মৌল, গ্রুপ 1 গ্রুপ 2, এটা জানতে হবে। এবার আসো এরা বাদ, মাঝখানের এদের ক্ষেত্রে 3টা থাকে শেষে, কার্বনের শেষে থাকে কত, 4টা। ধরো এখানে দেখো বোরনের হচ্ছে 5, তাহলে ওর 5 হবে 2, আমাদের এই জায়গায় 3, তাই না, 8 পর্যন্ত যাইতে পারে। সো এর হবে 2,4 কার্বনের, এর হবে 2,5, এর হবে 2,6, এর হবে 2,7, এর হবে 2,8। সো এ হচ্ছে গ্রুপ 13, গ্রুপ 14, গ্রুপ 15, গ্রুপ 16, গ্রুপ 17, গ্রুপ 18, এদেরও তো। তাহলে এই সবগুলোই হচ্ছে ইলেকট্রন বিন্যাসে কোন ব্লকে পড়বে, এরা পি ব্লকে। কোথায় পড়বে, পি ব্লক। তাহলে পি ব্লক হয় এটা বাদে এরা পি ব্লক মৌল হয়, পি ব্লক মৌল, এরা কি পি ব্লক মৌল। এখন তাহলে এখানে কত হলো, 6 6 36টি, এটা কিন্তু আমাদের জানতে হবে। তাহলে পি ব্লক মৌল হয় 36টি, এবং পি ব্লক মৌলকে, ডি ব্লক মৌলকে, এটা যদি তোমাদেরকে বলতে বলে, এখন তুমি কি এমসিকিউ আসলে পারবা, পারতে তো হবেই ভাইয়া। প্রথম হচ্ছে গ্রুপ 1 আর 2 এর সবগুলোর নাম আমরা মুখস্থ করে ফেলেছি না, হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এগুলো সব মুখস্থ করে ফেলছি না আমরা, এতটুকু পারলেও হয়। তারপরে রুবিডিয়াম, সিজিয়াম, প্রান্সিয়াম,
অথবা এদিকে বেরিম্যাক্কাল স্ট্রবেরি, তোমরা এবার মুখস্থ করেছো না যে এই জায়গায় কিন্তু হিলিয়াম আছে, এটা মাথায় রাখতে হবে, শুধুমাত্র ওটা আমরা বাদ দিয়ে রাখি, বাট হিলিয়ামকে যুক্ত করে দাও। আর তারপরে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তাই না, বেরিয়াম, স্ট্রনশিয়াম, তারপরে হচ্ছে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, বেরিম্যাক্কাল স্ট্রবেরি, তাহলে স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম, এই যে নামগুলো এগুলো মুখস্থ করে ফেলেছো না, পারতে হবে। এটা গেল আমাদের কি ব্লক মৌল, এস ব্লক মৌল। তাহলে কোনটা এস ব্লক মৌল, কোনটা পি ব্লক মৌল, এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ। এটার কারণ আছে, কারণ এরা এক ধরনের বৈশিষ্ট্য দেখায় যেটা সকল এস ব্লক মৌল দেখায়। পি ব্লক মৌল অনেকগুলোই এক ধরনের বৈশিষ্ট্য দেখায়, সেই জন্য আমরা এগুলো আলাদা করে জানতে হবে। পি ব্লক মৌল যেমন বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, টাইটানিয়াম, থ্যালিয়াম, এটা। এরপর হচ্ছে কাসি জার্মেট টিনলেট, তার মানে কার্বন, সিলিকন, জার্মেনিয়াম, টিনলেট। এবার পড়েছো না তোমরা নাইফস, আর্সে, অ্যান্টিমনি, বিসমাথ, অর্থাৎ নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। মুখস্থ হয়েছে? কল্পনা করে মুখস্থ করতে হবে, নট নেসারি যে তোমার সাথে সাথে বলতে হবে, মুখস্থ বলতে করতে হয় এমন না, কিন্তু অন্তত অপশন আসলে তোমাকে খুঁজে বের করতে হবে যে এটা কোথায় পড়তে পারে, এখানে পড়তে পারে না এখানে পড়তে পারে। সেই জন্য এগুলো আমি প্রত্যেক শিক্ষার্থীকে বলি, তুমি যদি এইচএসসিতে না শিখে থাকো এখন শিখো, আবারও বলছি এখন শিখো, এটা মিস দিও না কোনোভাবে। এগুলো সব মুখস্থ করলে এটা হচ্ছে পি ব্লক মৌল। এবার হচ্ছে আমাদের ডি ব্লক মৌল। ডি ব্লক মৌলের মধ্যে কমন কয়েকটা ধাতুর নাম তোমাদের জানলেই হয়, এর বেশি জানলে হয় না। স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, আমাদের ক্রোমিয়াম, আয়রন, কপার, জিঙ্ক, তাই না, তারপরে এদিকে লেড আছে, এদিকে সিলভার আছে, গোল্ড আছে, মার্কারি আছে, ক্যাডমিয়াম আছে ইত্যাদি, এগুলো প্লাটিনাম, এগুলো জানলেই হয়, এইগুলো জানলেই হয় একটু একটু, ঠিক আছে, নিকেল, কপার, জিঙ্ক, কোবাল্ট ইত্যাদি। তাহলে এই যে এগুলোর নাম একটু স্পেশাল, এগুলো আমরা বিভিন্ন ধাতুর ইয়েতে মনে রাখি। তাহলে আমাদের ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, তারপরে কি কপার, জিঙ্ক ইত্যাদি সব আমরা মুখস্থ করে ফেলবো, এগুলো আমাদের কাজে লাগবে, এভরিথিং আমাদের কাজে লাগবে। এই হচ্ছে আমাদের, তাহলে এটা গেল আমাদের কি ব্লক মৌল, পি ব্লক মৌল, এটা গেল আমাদের এস ব্লক মৌল। এই হচ্ছে আমাদের ডি ব্লক মৌল, এই মাঝখানের এগুলোই ডি ব্লক মৌল, নিচের এগুলো বাদে, মাঝখানের এগুলো ডি ব্লক মৌল, মাঝখানের এগুলো কি ডি ব্লক মৌল। একটা ইম্পর্টেন্ট নোট জানতে হবে ভালো করে, যে ডি ব্লক মৌলের মধ্যে এই দুইটা প্রথম মৌল ইনক্লুডেড, ল্যান্থানাম, অ্যাক্টিনাম, আরেকটা মৌল ইনক্লুডেড থোরিয়াম, এও ডি ব্লক মৌল, এ ডি ব্লক মৌল, এই তিনটা ডি ব্লক মৌল। তাহলে ল্যান্থানাম, অ্যাক্টিনাম, এরা তো ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল, সো এরা ডি ব্লক মৌলের মধ্যে পড়ে, এই গ্রুপটাতে এরাও পড়ে, প্লাস এও পড়ে, ঠিক আছে, থোরিয়াম, এটা জানবা, শেষ। আর বাকিগুলো হচ্ছে এফ ব্লক মৌল, বাকি ল্যান্থানাইট সিরিজ আর অ্যাক্টিনাইট সিরিজের 15টির বাকিগুলো হচ্ছে এফ ব্লক মৌল, ঠিক আছে, ওকে। এ হচ্ছে আমাদের প্রথম আমরা শিখতে পেলাম। তাহলে আমরা একটু আস্তে আস্তে চলে যাই। এস ব্লক মৌল হচ্ছে গ্রুপ 1 এবং গ্রুপ 2, মুখস্থ বলে দিতে পারি। মোট মৌলের সংখ্যা 14টি। মোট মৌলের সংখ্যা কয়টি এটা লাগবে, প্রত্যেকটা গ্রুপের মোট মৌলের সংখ্যা নিয়ে মেডিকেলে প্রশ্ন এসেছে, তাহলে মোট মৌলের সংখ্যা 14টি, এটা আমরা পারবো। এরপরে সর্বস্থ শক্তি স্তরে ইলেকট্রন বিন্যাস হয় NS1 অথবা NS2, যেখানে N হচ্ছে ওর পর্যায় সংখ্যা, এক উপর থেকে নিচের দিকে নামতে থাকে, সেটা তোমরা জানো, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য 1NS1, 1S1, দ্বিতীয়টার জন্য 1S2S1, তৃতীয়টার জন্য 3S1, চতুর্থটার জন্য 4S1, এভাবে আমি দেখাবো একটু পরে, এটা লাগবে। অথবা NS2। গ্রুপ সংখ্যা হচ্ছে এদের সর্বস্থ ইলেকট্রন যেটা তার সংখ্যায়, তাহলে এদের প্রথমটা যাদের ইলেকট্রন সংখ্যা 1 তাদের গ্রুপ 1, যাদের 2 তাদের 2, একদম সিম্পল হিসাব। পর্যায় সারণীতে এস ব্লক মৌলে বলবা যে হিলিয়াম সহ এস ব্লক মৌলের সংখ্যা 14টি, হিলিয়াম সহ এস ব্লক মৌলের সংখ্যা 14টি। হিলিয়াম বাইরে থেকে নিয়ে আসছি কিন্তু আমরা এখানে, তাহলে এটা পরীক্ষা করো যে আসলে ভাইয়া যে বলেছে সেটা ঠিক কি না। প্রত্যেকটার ভাইয়া দিয়ে দিয়েছে, এগুলো তুমি নিজেও করতে পারো, ভাইয়া দিয়ে দিয়েছি স্ক্রিনশট নিয়ে করতে পারো, আর যারা ব্যাচে থাকবে তাদের তো PDF পেয়ে যাবা। তাহলে লিথিয়াম এটা হচ্ছে 1S2 2S1, তাহলে দেখতে পেয়েছো, এটাতে আমরা এটা পেয়েছি না, তাহলে এটা হচ্ছে 2S1, এটা তার মানে ওর হচ্ছে পর্যায় 2 গ্রুপ 1। সোডিয়ামের ক্ষেত্রে 3S1, পর্যায় 3 গ্রুপ 1, তাহলে গ্রুপ 1 4S1। তাহলে পটাশিয়ামের ক্ষেত্রে 1S2 2S2, এগুলো তো পারো নাকি, এটা যারা করতে পারো নি টেনশনের কোনো কারণ নাই, আমরা আমাদের দ্বিতীয় অধ্যায়ের ক্লাস যখন করাবো তখন ভাই এটা তোমাদের শিখিয়ে দেবো, আর যারা পারো আলহামদুলিল্লাহ, কংগ্রেচুলেশন। বেরিলিয়াম এটা তো হচ্ছে, এটা আমরা পড়েছি, ঠিক আছে। তাহলে 1S2, এটা দেখো 2S2 3S2 4S2, তাহলে এরা হচ্ছে 2, গ্রুপ 2, দেখতে পেয়েছো। তাহলে এদের সবার কি এসে গিয়েছে,
এসে গিয়েছে, এদের সবার কি এসে গিয়েছে। সো এরা হচ্ছে এস ব্লক মৌল। আমরা এস ব্লক মৌলের ধারণাটা ক্লিয়ার করে ফেললাম এবং এদের সম্পর্কে জেনে ফেললাম। এরপর আসো পি ব্লক মৌল। তাহলে পর্যায় সারণীতে গ্রুপ 13 থেকে 18, মনে করে দেখো কত বলছি ভাইয়া, গ্রুপ 13 থেকে গ্রুপ 18 পর্যন্ত, তবে হিলিয়াম বাদে কথা বলেছি না, কারণ না হিলিয়াম গ্রুপ 18 এর মৌল, হিলিয়াম বাদে কথাগুলো কনসিয়াসলি বলতে হবে। মৌলসমূহ হচ্ছে এই গ্রুপের অন্তর্ভুক্ত। মোট মৌলের সংখ্যা হচ্ছে 36টি। এই 506টি ওই কর্নার হিসাব করলে এই বরাবর 6টি, এই বরাবর 6টি, তোমরা হিসাব করে দেখো, তাই না? মোট 36টি মৌল। মোট কয়টি? 36টি। এটার ইলেকট্রন বিন্যাস হলো এদের ক্ষেত্রে NS2 NP2 থেকে NS2 NP6 পর্যন্ত। সো কারো কারো ক্ষেত্রে এতটুকু থেকে শুরু হয়, কারো কারো থেকে এতটুকু পর্যন্ত গিয়ে ঠেকে। তার মানে এটার কারণ কি? তোমরা জানো পিতে আমরা দেখতে পাই এখানে 1ও ইয়া করতে পারো, তাহলে এটা ইয়া করো, তাহলে NP1 দাও। এখানে আমরা দেখতে পাই কি এইটা থেকে এইটা পর্যন্ত ওর আমরা জানি পি কতটুকু পর্যন্ত নিতে পারে, মোট 6টি নিতে পারে, 1 থেকে 6। এস কতটুকু নিতে পারতো? এস নিতে পারে মাত্র 2টি ইলেকট্রন, সো 1 আর 2। পি এর ক্ষেত্রে 6টি নিতে পারে, সো এইটা আমরা হিসাব করতে পারি, ঠিক আছে? এদের গ্রুপ সংখ্যা কত হবে? এদের গ্রুপ সংখ্যা হবে এদের 10 প্লাস সর্বস্থ শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা। এই সর্বস্থ ইলেকট্রন শক্তিস্তর NS এবং NP, এটা যোগফল হচ্ছে এদের ইলেকট্রন সংখ্যা। বা এমনিও মুখস্থ বলে দেওয়া যায়, এমনিও মুখস্থ বলে দেয়, এত কঠিন কিছু না এটা। তারপরে এটা জানতে হবে 10, যেমন ধরো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে 13। সো এই ক্ষেত্রে আমরা দেখতে পাই এই জায়গাগুলোতে ওর ইলেকট্রন সংখ্যা শেষে হচ্ছে 3। সো 3 প্লাস 10 ইকুয়াল টু 13, ঠিক আছে? এটা কোত্থেকে আসছে একটু পরে দেখাচ্ছি যে এটা কীভাবে আমি করছি। আসো তাহলে পি ব্লক মৌল এবার দেখা শুরু করি আমরা। পি ব্লক মৌল হচ্ছে 1s2 2s2 2p6। এই যে 2s2 2p1 দেখতে পেয়েছো, এটা 1s2 2s2 2p1। এটা দেখো এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি শেষ কক্ষপথ, n হচ্ছে শেষ কক্ষপথ, কিন্তু তাহলে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা হচ্ছে 3টা প্লাস 10 ইকুয়াল টু 13। আমরা জানি ও হচ্ছে বোরনের উপরে, তাই না? সো ও অ্যালুমিনিয়ামের উপর হচ্ছে বোরন, সো আমরা সহজে বলতে পারি ওর গ্রুপ হচ্ছে 13। কার্বনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 2 2, তাহলে 2s2 2p2। সো ওর হচ্ছে 2 প্লাস 2 ইকুয়াল টু 4 প্লাস 10 ইকুয়াল টু গ্রুপ সংখ্যা হচ্ছে 14। এমনিতেই মুখস্থ করা যায়, যে পারে তার শুধু কার্বন বললে ও বলে দিতে পারে 14, নাইট্রোজেন 15, এগুলো কিছু ম্যাটার না। সো এটা কোন গ্রুপ কোন পর্যায়ে ওইটা ইজিলি আমরা বের করে ফেলতে পারবো, এটা কোনো আমাদের জন্য কোনো ম্যাটারই না, ঠিক আছে? এরপর আসো পরবর্তীতে, যেমন ধরো এগুলো হচ্ছে দ্বিতীয় পর্যায়ের। এই যে এটা দেখেই বুঝতে পারবা যে এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের, কেননা এর বেশি যদি তোমরা জানো সর্বশেষ পর্যায়ে কখন বুঝবে আমরা, যখন n এর সংখ্যা সর্বশেষ n এর সংখ্যা যা সেটা হবে ওর সর্বশেষ পর্যায়। তাহলে এই হচ্ছে সর্বশেষ n এর সংখ্যা। সো এই জন্য এগুলো হচ্ছে প্রত্যেকটি আমরা বুঝতে পারছি দ্বিতীয়। তাহলে নাইট্রোজেন দেখো এটা তো হচ্ছে 2 3, তাহলে এটা হবে 15, তাই না? 15 নাম্বার গ্রুপে। আর সবগুলোই তো দেখতে পাচ্ছ যে পিতে গিয়ে শেষ হচ্ছে, P1 P2 P3 P4 এটা হচ্ছে ফ্লোরিন পর্যন্ত, তাই না? তারপর আমি যদি এরপরে পরবর্তীতে যে নিয়নে, তখন আমরা এই জায়গায় পাই। তাহলে আমরা বুঝতে পেরেছি নিয়ন 10-এ গেলে আমরা কি পেতাম? 2p6। তাহলে আমরা বলতে পারি 2p1 থেকে NP1 থেকে NP6 পর্যন্ত এতটুকু, এগুলো সবগুলোই হচ্ছে এই গ্রুপের মৌল। যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন সবগুলো ক্লিয়ারলি দেখাইলাম। এবার আসেন পরবর্তীতে ডি ব্লক মৌল। তাহলে ডি ব্লক মৌল হচ্ছে যারা গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে পড়ে, 13 কিন্তু বাইরে চলে গেছে, গ্রুপ 3 থেকে 12 এর মধ্যে পড়ে, এরা হচ্ছে ডি ব্লক মৌল, অর্থাৎ বি উপশ্রেণীর মৌল, এরা হচ্ছে ডি ব্লক মৌল। এরা সবাই ধাতু, মৌলের সংখ্যা অ্যাক্টিনিয়াম, ল্যান্থেনাম আমরা ইয়েতে পড়েছি না সেটা থেকে, এবং থোরিয়াম সহ মোট সংখ্যা 41টি। কয়টি? 41টি, মোট সংখ্যা 41টি। এইটা ভালো করে মুখস্থ করবা। তাহলে আমরা একটা পেলাম 14টি, একটা পেলাম 36টি, আর একটা পেলাম 41টি। দেখতে পেয়েছো? তাহলে আমরা পেলাম একটা পেলাম 14টি, একটা পেলাম 36টি, একটা পেলাম 41টি। তাহলে আমাদের এখানে মোট হয়ে গেল মৌলের সংখ্যা 90টি। এখন আসো এইখানে দেখো সর্বশেষ শক্তিস্তর বা যোজ্যতা স্তরের সাধারণ ইলেকট্রন বিন্যাস, এদের ক্ষেত্রে হচ্ছে ডি অরবিটালে। ডি অরবিটাল কয়টি ইলেকট্রন নিতে পারে? তোমরা জানো মোট 10টি ইলেকট্রন নিতে পারে। কয়টি? 10টি। সো এদের হবে ডি
1 থেকে 10, কিন্তু NS1-2 তোমরা জানো এখানে একটা নিয়ম, এই জায়গাটাতে আবার ইলেকট্রন বিন্যাসের অনেক নিয়ম চলে আসে, তাই না? ইলেকট্রন বিন্যাসের নিয়ম অনুযায়ী কোন অরবিটাল আগে বসবে আর কোন অরবিটাল পরে বসবে তার শক্তি স্তরের মাত্রা আছে, একটু আগে যখন তোমাদের আহ্বান হইতে পড়িয়েছিলাম ওই রকম। সো ওই জায়গায় এটার বিভিন্ন নিয়ম আছে যে এ আগে বসবে, এ আগে বসবে। এইখানে দেখো লেখা আছে NS1-S12, 1-2 না, কিন্তু 1-2 মানে 1 আর 2 বা 1 থেকে 2, যেতে 1 আর 2 এর মাঝে কিছুই নেই, 1 থেকে 2। আর এখানে হচ্ছে D1 থেকে 10, 1 থেকে 10। এদিকে দেখো এখানে লেখা আছে N-1। এটার কারণ হলো ডি গ্রুপের যে পাওয়ার এটা কিন্তু হচ্ছে এর পাওয়ার অনেক একটু বেশি, সেই জন্য আমরা দেখতে পাই ও যেখানে বসে N-1D এর পরবর্তীতে, এটা কিন্তু ওর পরে লেখার সময় যদিও ওর আগে চলে, মানে হলো এর আগে লিখতে হয়, কিন্তু বাস্তবে এর শক্তি হচ্ছে এর পরে, অর্থাৎ ইলেকট্রন সমূহ আগে এইটাতে যায় তারপরে এটাতে আসে। এটা আমরা ইলেকট্রন বিন্যাস শিখে আরও ডিটেলসে পড়বো, আমাদের এখন একটু স্কিপ করলেও চলবে, বাট আগে এটাতে যায় তারপরে এটাতে। সেজন্য আমরা এখানে দেখবো NS, এখানে দেখবো N-S। এর মানে কি, এখানে যদি হয় 4S, এখানে হবে 3D, তাই না? এটা হচ্ছে মেইন কথা, এতটুকু বললাম, তাই না? এখন ব্যতিক্রম আছে, যেমন প্যালাডিয়াম, এটার ব্যতিক্রম আছে, দেখাবো। ডি ব্লক মৌলগুলোর ক্ষেত্রে গ্রুপ সংখ্যা হচ্ছে এটা প্লাস NS উপস্তরের ইলেকট্রন সংখ্যা, এটার সাথে প্লাস মাইনাস যোগ করার কিছু দরকার নেই। তাহলে সহজ কথা হলো সর্বশেষ এই দুইটা যে কক্ষপথ থাকবে তাদের ইলেকট্রনের যোগফলই ওর গ্রুপ সংখ্যা বলে দিবে। পর্যায় সংখ্যা কে বলবে? পর্যায় সংখ্যা বলে দিবে যেটা থেকে যাবে, এইটা। ওকে, আমরা একটু চলে যাই, দেখা শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা দেখতে পাচ্ছি এই জায়গাটাতে যে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6 স্ক্যান্ডিয়ামের ক্ষেত্রে, এইটাতে দেখো 4s2, 3d1, 4s2, 3d1। এই ইলেকট্রন বিন্যাসগুলো করা একটু কঠিন, এগুলো যখন আমরা ইলেকট্রন বিন্যাস শিখবো তখন আমরা আরও ভালোভাবে জানবো যে এটা কেন হয়। তো তারপরে আমরা অল্প একটু বুঝলাম। এইটাই দেখো 4s2, 3d6, এটাই দেখো 4s1, 3d10, এটাই দেখো 4s2, 3d10, ঠিক আছে? এটাই দেখো 4s1, 3d10। এখন এগুলো চুজ করার একটা বিশেষ কারণ আছে, এগুলো পরে আমরা আস্তে করে বুঝতে পারবো, এটা স্পেশাল কারণ আছে। তাহলে আমরা কি কি দেখতে পাচ্ছি এখানে দেখো, এই জায়গাগুলোতে আমরা দেখতে পাচ্ছি ওদের ইলেকট্রনটা, যদিও তুমি বলবা কই এদের ইলেকট্রনটা এসে গিয়েছে স্যার, না, উত্তর হচ্ছে এদের সর্বশেষ ইলেকট্রনটা হচ্ছে এটা, হ্যাঁ, এদের সর্বশেষ ইলেকট্রন যায়, কেননা এই পর্যায়ের থেকে এই পর্যায়ে, এটা হচ্ছে এটার পরের পর্যায়, মানে হলো পাওয়ারের দিক থেকে এই পর্যায়ে অনেক বড় 3D। সো 4S-এ যাওয়ার পরে 3D-তে যায় ওদের ক্ষেত্রে, 4S-এ যাওয়ার পরে 3D-তে যায়, কিন্তু লেখার সময় তো আর তুমি এটাকে আগে লিখতে পারো না, সেই জন্য আমরা দেখেছি N-1 NS এভাবে লিখেছি। প্যালাডিয়ামের ক্ষেত্রে তুমি দেখতে পাও যে এই জায়গায় ঠিক আছে, বাট এই জায়গায় দেখো ওর 4S-এ কোনো ইয়েই থাকে না, 4D-তে আবার পূর্ণ থাকে। এগুলো ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস। ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস শুধু এই দেখায় এমন না, কপারও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়, সিআর ক্রোমিয়ামও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়। এটার কারণ আছে, কপার এবং ক্রোমিয়াম ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস দেখায়, এটার একটা বড় কারণ হচ্ছে আমরা বলতে পারি অর্ধপূর্ণ আর পূর্ণ শক্তি স্তর। আমরা সবসময় দেখে এসেছি অর্ধপূর্ণ শক্তি স্তর স্থায়ী, পূর্ণ হওয়ার চেয়ে, মানে হলো অপূর্ণ বা উল্টাপাল্টা পূর্ণ হওয়ার চেয়ে অর্ধপূর্ণ হলে স্থায়ী, অথবা পূর্ণ হলে তো সবচেয়ে ভালো। তাহলে যখন একটা পরমাণু দেখে যে আমি অর্ধপূর্ণ করলে আমার জন্য স্থায়ী হয়, সে এটাই করতে চাইবে। তো এই নিয়ম অনুযায়ী এরকম হয়, ঠিক আছে? যেমন আমরা এই জায়গায় কপারের ক্ষেত্রে দেখো, কপার যদি এটা না করে তাহলে কপারের হবে 4s2 আর এটা হবে 3d9। তখন কি হইতো, কপার এটা পূর্ণ তো সর্বশেষ কক্ষস্তরটা অপূর্ণ থাকতো, কিন্তু কপার যদি এখানে 1 দেয় তাহলে 4s অর্ধপূর্ণ হয় কিন্তু 3d পূর্ণ হয়, তখন কপার স্থায়ী হয়। এই জন্য ব্যতিক্রমের একটা দেখায় কপার, এটা ভাইয়া দ্বিতীয় অধ্যায়ে পড়াবো, আরেকটা হচ্ছে ক্রোমিয়াম, এগুলো ঠিক আছে। আমরা যেটা বুঝতে চাচ্ছি সেটা হলো ডি ব্লক মৌলসমূহের এরা শেষে ডিতে গিয়ে শেষ করে, এটা হলো আমাদের মেইন কথা, ডি ব্লক মৌল শেষে ডিতে গিয়ে শেষ করে। এবার আসে আমরা তাহলে 90টি মোট পড়ে ফেলেছি, 91টি না, 91টি পড়েছি, 41 তো 91টি পড়েছি। এখন আসে আমাদের এ ব্লক মৌল, তাহলে এ ব্লক মৌলের সংখ্যা কত হবে? 27টি।
এরা কারা হবে? ল্যান্থেনাইড এবং অ্যাক্টিনাইড সিরিজ, তবে ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম বাদে, এরা বাদে, এগুলো নিয়ে আমরা কথা বলবো। তাহলে এ ব্লক মৌলের সংখ্যা হবে, এদের ক্ষেত্রে ইলেকট্রন বিন্যাস দেখো আগেরটা ঠিক আছে, এখানে হবে NS, ঠিক আছে, NS 1 থেকে 2, D0 1 2 হয় সাধারণত N-1, আর F এর ক্ষেত্রে দেখো F 1 থেকে 14 N-2, এটা মনে রাখতে হবে। এটা থেকে কিন্তু এটা আরও বেশি পাওয়ারফুল, অর্থাৎ উচ্চ শক্তি স্তর, সেজন্য ওর আগে এখানে যায়, তারপরে এখানে যায়, তারপরে এখানে যায়, বুঝতে পেরেছো? এটা আহ্বায়ক নীতি, ইলেকট্রন বিন্যাসগুলো এরকমই মেনে চলে। এফ ব্লক মৌলের সংখ্যা হলো 27টি, এটা মনে রাখতে হবে। ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এফ ব্লক মৌল। আবারও বলছি, ল্যান্থেনিয়াম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম এফ ব্লক মৌল, এই তিনটা ভালোভাবে মনে রাখতে হবে, কেননা এগুলোকে আমরা অন্যদিকে উত্তর হচ্ছে এফ ব্লক মৌল নয়, এফ ব্লক মৌল তো বাকিগুলো, অর্থাৎ এরা ডি ব্লক মৌল, এরা এফ ব্লক মৌলের অন্তর্ভুক্ত না ভাই, আগে যেমন বলেছি ডি ব্লক মৌল, আর বাকিগুলো এফ ব্লক মৌল, ঠিক আছে। এরা সবসময় এফ ব্লক মৌলের অবস্থান কোথায়? এদের অবস্থান ফিক্স, সেটা হলো গ্রুপ পর্যায় 6 আর 7, আর গ্রুপ হচ্ছে গ্রুপ পর্যায় সারণীর 3 নং, ঠিক আছে, গ্রুপ 3। তাহলে পর্যায় 6 7 আর গ্রুপ 3, এটা হচ্ছে এদের কমন, একদম ফিক্স, এটাতে কোনো কিছু নড়চড় করার সুযোগ নেই ওর ক্ষেত্রে। ওকে, এফ ব্লক মৌলের এটা তো ভাইয়া বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, এটাও বলে দিয়েছি, আচ্ছা একই জিনিস। আচ্ছা, এখন আসে আমরা একটু ছোট্ট করে জেনে নিই ল্যান্থেনয়েডস কি আর অ্যাক্টিনয়েডস কি, এটা সম্পর্কে আমাদের একটু জানতে হবে। এটা একটু স্পেশাল সারি। পর্যায় সারণীতে থাকা 6ষ্ঠ পর্যায়ের ল্যান্থেনাম, এইটা থেকে শুরু করে লুটেশিয়াম পর্যন্ত 15টি মৌলকে ল্যান্থেনয়েডস বা ল্যান্থেনাইড সিরিজ বলা হয়। ল্যান্থেনাইড 57 থেকে শুরু হয়, এরপরে আমাদের লুটেশিয়াম পর্যন্ত মোট 15টি মৌলকে কি বলা হয়? ল্যান্থেনাইড সিরিজ বলা হয় বা ল্যান্থেনয়েডস বলা হয়। ল্যান্থেনয়েড প্রথম মৌলের নাম অনুসারে। তেমনিভাবে অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী লরেন্সিয়াম পর্যন্ত 15টি মৌলকে, এগুলো না, এগুলো আলাদা, এই এতটুকু পর্যন্ত এগুলোকে বলা হয় কি? অ্যাক্টিনিয়াম থেকে পরবর্তী লরেন্সিয়াম পর্যন্ত এই দুটোকে বলা হয় অ্যাক্টিনাইড সিরিজ। কি বলা হয়? অ্যাক্টিনাইড সিরিজ। এগুলো না, এগুলো পি ব্লক মৌল, এগুলো না। তাহলে অ্যাক্টিনাইড সিরিজ, বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে 15টি মৌল, এখানে 15টি মৌল মনে রাখতে হবে। তাহলে এখানে আছে 15টি, এখানে আছে 15টি, তাহলে এদের মৌল হয় মোট 30টি। এই 30টি থেকে 3টা বাদ গেলে বাকিগুলো এ ব্লক মৌল। কোন 3টা বলেছি? ওদের প্রথম মৌলগুলোই কিন্তু ওদের গ্রুপের না, তাহলে ব্লকের না। এল ব্লক আলাদা, ল্যান্থেনিয়াম এটার জন্য আলাদা, এটাও আলাদা, আর হচ্ছে এই যে থোরিয়াম, এই 3টা। ঠিক আছে, আশা করি ক্লিয়ার হলো। তাহলে এই 3টা খুব ভালো করে মনে রাখবা। ল্যান্থেনাইড সিরিজকে স্পেশাল নাম হলো বিরল মৃত্তিকা ধাতু, এটা মেডিকেলের জন্য এক্সট্রা ইনফো জেনে রাখলাম। তাহলে ল্যান্থেনাইড সিরিজকে বলা হয় বিরল মৃত্তিকা ধাতু। এখন তুমি বলবো তাহলে আর্থ মেটাল বা মৃত্তিকা ধাতু কাদেরকে বলা হয়? ওই যে আমরা প্রথম গ্রুপ 2-এ বলেছি যে এদেরকে বলা হয় মৃত্তিকা ধাতু, মৃৎক্ষার, আর এরা হচ্ছে বিরল মৃত্তিকা ধাতু। ঠিক আছে, বিরল মৃত্তিকা ধাতু। ওকে, তাহলে বিভিন্ন ব্লকে মৌল সংখ্যা কি এখন আমাদের মুখস্থ হয়েছে? না হওয়ার কোনো কারণ নেই। ভাইয়ের সাথে সাথে আবারও পড়ে নাও, এস ব্লক মৌলের সংখ্যা 14টি। তোমরা কিন্তু এগুলো ভাবতেছো যে এত সহজ, এত সহজ, এত সহজ, এত ডিপভাবে পড়তে হবে, এত ভালোভাবে পড়তে হবে যে ভাই চারদিকে 4জন ম্যাজিস্ট্রেট এসেও দাঁড়ায় থাকলেও, 4জন টিচার এসে দাঁড়ায় থাকলেও, মেডিকেল ভর্তি পরীক্ষায় কেউ না পারলেও, মানে হলো খুব কঠিন পরিস্থিতিতেও তুমি সহজ প্রশ্নের উত্তর দিতে পারো, কনফিউশনে পড়া যাবে না। তো এস ব্লক মৌলের সংখ্যা 14টি, পি ব্লক মৌলের সংখ্যা 36টি, ডি ব্লক মৌলের সংখ্যা 41টি এবং এফ ব্লক মৌলের সংখ্যা 27টি। বোঝা গেল? ল্যান্থেনাইড সিরিজ 15টি, অ্যাক্টিনাইড সিরিজ 15টি। অন্ত অবস্থান্তর মৌল এখনও পড়াইনি, 28টি। ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম দেখায় 21টি মৌলের। এই 21টি মৌলের মধ্যে ওই যে আমরা বলেছি অনেকগুলো মৌল ইনক্লুডেড আছে এর মধ্যে। তোমাদের জানতে হয় কপার, ক্রোমিয়াম, এগুলো, আর ল্যান্থেনাম নিজেও, তারপর প্যালাডিয়াম, এইটাও দেখো, অ্যাক্টিনিয়াম, তারপরে কি লিখেছে, ল্যান্থেনাম, থোরিয়াম, এরা এফ ব্লক মৌল নয়, ডি ব্লক মৌল। এটা কয়বার পড়াইছি আল্লাহ ভালো জানে। এবার আসো তাহলে পর্যায় সারণীতে এস ব্লক মৌলের সংখ্যা কতটি? উত্তর তোমরাই দিবা, ভাইয়া দেওয়ার দরকার নেই। মেডিকেল ভর্তি পরীক্ষায় যা আসছে সেগুলো উত্তর দিয়ে দাও। পর্যায় সারণীতে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? এই প্রশ্নগুলো আর করবো না ভাইয়া, এই যে দেখো, তাহলে ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? ডি ব্লক মৌলের সংখ্যা কতটি? একই প্রশ্ন। ওকে, এবার আসো,
এটা লাগবে। ল্যান্থানাইট সিরিজের বিস্তৃতি কত থেকে কত, ল্যান্থানাইট সিরিজের বিস্তৃতি কত থেকে কত সেটা আমরা তোমাদেরকে বলেছি। ল্যান্থানাম থেকে লুটিশিয়াম, আর অ্যাক্টিনাইট সিরিজ হচ্ছে অ্যাক্টিনাম থেকে, সরি এটা হচ্ছে ল্যান্থানাম, এটা হচ্ছে অ্যাক্টিনিয়াম, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম, অ্যাক্টিনিয়াম থেকে লরেন্সিয়াম। পারবা না? তাহলে ল্যান্থানয়েড সিরিজের বিস্তৃতি কত এটা বলা খুবই সহজ। এখন আসো, নিচের কোনটি অ্যাক্টিনাইট সিরিজের মৌল কিন্তু এফ ব্লক মৌল নাই? এটা হচ্ছে মেডিকেলের ফেভারিট, মেডিকেল এটাতে টার্গেট করতে চায়। তাহলে অ্যাক্টিনাইট সিরিজের মৌল কিন্তু এফ ব্লক মৌল নয়। এটা তোমাদের উপর ভাইয়া রেখে দিলাম যে এইখান থেকে কোনটার কথা ভাইয়া বলেছি তোমাদেরকে। অ্যাক্টিনাইট সিরিজের দুটো মৌলের নাম বলেছি, নিশ্চয়ই এখান থেকে চিনে ফেলার কথা কোন মৌলটি ছিল সেটি। ঠিক আছে, পজ করে চিন্তা করো, উত্তর তো আমরা জানি থোরিয়াম। তো এই ছিল আমাদের প্রথম ক্লাস। আশা করি ক্লাসগুলো তোমাদেরকে ভাইয়া একদম সুন্দর করে বুঝাইতে পেরেছি। এই ক্লাসগুলো হচ্ছে আমাদের প্রজেক্ট ডিএমসিয়ান এইচএসসি 26-27 ব্যাচের, এসএসসি না নিশ্চয়ই, এইচএসসি 26-27 ব্যাচের। দেখো এখানে আমরা প্রত্যেকটা এভাবে সাইকেল করে করে দিয়েছি। তোমাদের যাদের পড়াশোনা হচ্ছে না, নিয়ম মানা হচ্ছে না, তাদের জন্য প্রত্যেক মাসে আমরা পদার্থবিজ্ঞানের দুটো অধ্যায়, প্রথম পত্র দ্বিতীয় পত্র মিলে তাহলে 26-27 সবাই কভার করতে পারছো সহজে। জীববিজ্ঞানেরও প্রথম দ্বিতীয় পত্র মিলে দুটো অধ্যায় এবং রসায়নের একটা অধ্যায়, এভাবে আমরা পড়াবো যাতে করে তোমার এক মাসে 5টা করে অধ্যায় শেষ হয়ে যায় এবং 10 মাসের মধ্যে তোমার সিলেবাসটা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সাথে মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে এই জিনিসগুলো শেষ হয়ে যায়। মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে হচ্ছে শুধুমাত্র স্পেশাল মেডিকেল প্রিপারেশানের জন্য, আর এগুলো হচ্ছে প্রত্যেকটা সাইকেল করে করে এভাবে সুন্দর করে করে গোছানো আছে। আর সব কিছু পেয়ে যাচ্ছ আমাদের প্রজেক্ট ডিএমসিয়ান 3.0 আমাদের নতুন ব্যাচটাতে, তৃতীয় ব্যাচ এইটা। তাহলে এইটা আমরা শুরু করব কিন্তু 20 জুলাই থেকে। তাহলে তোমরা চাইলে কিন্তু এটা দীর্ঘ সময় যেহেতু ক্লাস যে কোনো সময় করতে পারবে। এবং অনেকের সমস্যা, ভাইয়া আমি ফেসবুক ছেড়ে, ডিস্ট্রাকশন ছেড়ে ক্লাস করতে চাই, তোমাদের জন্য এটা কিন্তু ভাইয়াদের নিজস্ব ওয়েবসাইট আর অ্যাপে ক্লাসগুলো হবে। এর পাশাপাশি সবচেয়ে সুখবর হলো ভাইয়া এখানে সবগুলো কিন্তু রেকর্ডেড, এভাবে সাজানো থাকবে। সো ভাইয়া লাইভ ক্লাসও করতে পারবা। তোমার যদি কোনো অসুবিধা হয় যেমন আমাদের ক্লাসগুলো হচ্ছে সন্ধ্যার পর, সো তোমার যদি অসুবিধা হয় তুমি কিন্তু সেই সময়টা ভাই আমি পরবর্তীতে রেকর্ডেড করে নেবে একদম সুন্দর করে, ডিসেন্ট ক্লাসটা, এই কোয়ালিটির ক্লাস এখানে তুমি প্রত্যেকটা অ্যাপে পেয়ে যাবা, তাই না? পাশাপাশিটা আমরা তোমাদেরকে কিছু পিডিএফ, দাগানো বই, নোট, সাজেশান এগুলো দিয়ে রাখবো। প্রত্যেকটা অধ্যায়ে তুমি ক্লাস পাবা, এক্সাম পাবা, প্র্যাকটিস বুক পাবা, সাধারণ জ্ঞান, ইংলিশ এবং সাধারণ জ্ঞান পাবা, একটা প্রবলেম সলভিং গ্রুপ পাবা যেটাতে ভাইয়া প্রবলেম সলভিং করবা, নিজেরা ভাইয়ার সাথে করবা এবং কোনো সমস্যা হলে সেটা জানাবা। ক্লাসের আপডেটগুলো সবগুলো এখানে পাবা যাতে তোমার সহজ হয়। আর সাপ্তাহিক গাইডলাইন সেশন থাকবে যেখানে ভাইয়া তোমাদের সাথে 1-to-1 কথাবার্তা বলবো। তোমাদের যে সমস্যাগুলো, তোমাদের যে ঝামেলাগুলো, ভাইয়ার যে জার্নিগুলো সবগুলো ভাইয়া এখানে শেয়ার করবো। অর্থাৎ তোমার মেন্টরশিপের যে ব্যাপার সেগুলো তোমার হয়ে যাচ্ছে প্রত্যেকটি। আমাদের এইখানে আমরা কয়টি তাহলে দিচ্ছি তোমাদেরকে, প্রায় 10 মাস পড়ায় দিচ্ছি ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি উভয়পত্র প্লাস মেডিকেল ইংলিশ, মেডিকেল জিকে। মেডিকেলের মোট 8টা বিষয় কভার হবে তোমার এখানে ইনশাল্লাহ। তাহলে মেডিকেলের 8টা বিষয় তুমি পাচ্ছ মাত্র 5,750 টাকা এবং 15 তারিখের পর্যন্ত আমরা ডিসকাউন্টে দিচ্ছি 5,350 টাকায়। সো আরও 400 টাকা ডিসকাউন্টে 5,350 টাকা। এবার চিন্তা করে দেখো তো, তুমি শুধু ফিজিক্স পড়তে কত টাকা খরচ হয়, কেমিস্ট্রি পড়তে কত টাকা খরচ হয়, বায়োলজি পড়তে কত টাকা খরচ হয়। এবং আমাদের এই ক্লাসগুলোর অ্যাপ্রোচ হচ্ছে আমরা তোমাকে একাডেমিক বেসড মেডিকেলের জন্য প্রিপেয়ার করব। অর্থাৎ যারা এগুলো করবে তারা মেডিকেল কীভাবে আসবে সেটা তো খুব ভালোভাবে জানবে, পাশাপাশি একাডেমিক কীভাবে পরীক্ষা দিতে হবে, এমসিকিউতে তো মাথা বাঁধানোর কোনো দরকার নেই, এটা তো এমনিতেই পারবা। সিকিউতে সেগুলো কী প্রশ্ন আসবে, কিভাবে আসবে, প্রত্যেকটা যখন ভাইয়া ক্লাস করাবো তখন আমরা ধরে ধরে দেখাবো। যেমন আমরা পরবর্তী ক্লাসে কিন্তু এটার স্যাম্পলও দেখাবো, সেটা তোমরা বুঝতে পারবা। সো তোমরা যারা ভর্তি হতে চাও, যাদের এখনও সিলেবাস শেষ হয়নি এইচএসসি 26 এবং 27 যারা নতুন করে শুরু করতে চাও, তোমরা কিন্তু আমাদের এই ব্যাচটা সুন্দর করে শুরু করতে পারো। ভাইয়া যেহেতু ঢাকা মেডিকেল কলেজে পড়ে, সো আমার উদ্দেশ্য কিন্তু এখান থেকে মেডিকেল স্টুডেন্ট তৈরি করা। সো যারা মেডিকেলে স্বপ্ন দেখে স্পেশালি, তার জন্য এই কোর্সটা সবচেয়ে বেশি হেল্পফুল হবে। কারণ এই কোর্সে তুমি ভাইয়ের সাথে সাথে তোমার এইচএসসি এবং মেডিকেল লাইফের কোচিংয়ের পুরো জার্নিটা ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবা। সো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসগুলোতে এবং দেখা হবে ইনশাল্লাহ তোমাদের স্বপ্নের ক্যাম্পাসে। ভালো ও সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।